সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা আজ আলোচনা করব বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে যারা উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত তিনজন প্রিয় মানুষ কাজ করছেন ওতপ্রোতভাবে। আমার সাথে আছেন জেড কামরুল আনাম, সম্মানিত সভাপতি, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক। একই সাথে আমার সাথে আছেন মহিদুল ইসলাম, যাকে আমরা দাদা বলে ডাকি, একজন সফল ক্রীড়া সংগঠক এবং জাতীয় প্রশিক্ষক। এবং আমার সাথে আছেন মোহাম্মদ হাফিজুর রহমান মিলন, সাবেক সদস্য বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, একই সাথে আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার। আপনার তিনজন কেমন আছেন? ভালো আছে। আমি প্রথমেই যাব কামরুল ভাইয়ের কাছে। কামরুল ভাই দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণমানুষের জন্য কাজ করছেন, বাংলাদেশের স্পোর্টস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের সাথে আপনি জড়িত আছেন। তো বাংলাদেশের স্পোর্টসকে ডেভেলপমেন্ট করার জন্য আপনি যেই সেক্টরে আছেন, এই সেক্টর কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারে এবং হচ্ছে যে এটা কিন্তু বড় একটা সাইট কিন্তু বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য। তো আপনারা সাধারণত স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য কি কি ভূমিকা পালন করতে চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি একটু বলতে চাই শুরু থেকে যে একসময় আমি বিটিএমসিতে ছিলাম। সুতরাং এই বিটিএমসি আপনারা জানেন যে ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে আমাদের টিম এবং আমাদের যারা স্পোর্টসের সাথে জড়িত ছিল তারাই পুরা বাংলাদেশে তারাই লিড নিত এবং তারাই সকল ক্ষেত্রে চ্যাম্পিয়ন হতো এবং এটা আমাদের একটা সব ইভেন্টগুলাই আমরা করতে পারতাম, আমাদের টিম ছিল। কিন্তু পরবর্তীতে বিটিএমসির ধস নামার কারণে, বিজিএমসি ধস নামার কারণে এখন আর সেইভাবে স্পোর্টস নিয়ে সেই জায়গাগুলোতে আমরা পৌঁছতে পারছি না। তো এই জায়গায় আমি মনে করি আমাদের কিছু ঘাটতি আছে। সেই ঘাটতিগুলো এরকম যে সরকারের পৃষ্ঠপোষকতা যেমন দরকার, তেমনি ভাবে যারা দায়িত্বপ্রাপ্ত, যারা এইসব খেলাধুলার সাথে রিলেটেড এবং অতীতে যারা ভূমিকা রেখেছে এবং যারা ক্রীড়া সংগঠক ছিল, আজকে কিন্তু তারা মূল্যায়িত হচ্ছে না। আজকে তাদের কোনো ভূমিকাই তারা রাখতে পারছে না। এই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত না এনশিওর করা যাবে এবং যারা সত্যিকার অর্থে ক্রীড়াবিদ ছিল, যারা বিভিন্ন অবদান রেখেছে, আজকে দেখেন যারা অবদান রেখেছে তারা আজকে হারিয়ে গেছে, তাদের আজকে কেউ খবর নেয় না। কিন্তু এই যে খবর না নেয়া, এতে করে আপনারা জানেন যে গুণীজনের যদি সম্মান না করা হয় তাহলে গুণীজন সৃষ্টি হয় না। ঠিক স্পোর্টস যারা আছে, যাদের অবদান আপনি যদি স্বীকার না করেন, তাদেরকে যদি সম্মানিত যদি না করেন, তাহলে আরেকটা জেনারেশন তো দেখে দেখে সৃষ্টি হবে না। তখন তারা মুখ ফিরিয়ে নেবে। সুতরাং এই জায়গাটা আমাদেরকে এনশিওর করতে হবে। স্বাধীনতার পর বাংলাদেশের স্পোর্টস যেভাবে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, ফেডারেশন বলেন, ক্লাব পর্যায়ে বলেন, আমরা কিন্তু সেভাবে কিন্তু লক্ষ্য করছি না। কিন্তু দাদা, আসলে কেন? আপনার দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে যদি আমাদেরকে একটু বলেন। অভিজ্ঞতা অনুসারে বলা যায় যে আমরা, আমার ভাই আগে বলে গেছেন যে যারা সত্যিকার সংগঠক, সত্যিকার স্পোর্টসম্যান, তাদেরকে মূল্যায়ন করা হয় না। আচ্ছা, নতুন যারা আছে, আমি বড় ভাইকে যদি ছোট ভাই হয়ে বড় ভাইকে শ্রদ্ধা না করি, সেও আমাকে বড় ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে স্নেহ করবে না। তো এইরকম এই কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর যার জন্য আমরা একটু পিছিয়ে যাচ্ছি। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে আমাদের ফেডারেশনগুলোর বর্তমান কিন্তু একটা নাজুক অবস্থা। তাদের যে বাজেট দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, সেটা কিন্তু খুবই অপ্রতুল্য এবং হচ্ছে যে এই বাজেটটা যদি বাড়ানো হয় তাহলে স্পোর্টসের আরো ডেভেলপমেন্ট করা যেতে পারে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? এটা আমি একেবারে 100% এর জন্য বাজেট বেশি হলে, হাতে টাকা থাকলে অনেকগুলো ইভেন্ট করা যায়। আচ্ছা, হ্যাঁ, আর না থাকলেও তো আপনি করতে পারবেন না। এখানে যে কোনো টাকা দেয় একটা ইভেন্টই তো শেষ। আচ্ছা, কিন্তু যারা সিএসআর করছে তারাও কিন্তু ওইভাবে কিন্তু আমি দেখি যে ফুটবল এবং ক্রিকেট কেন্দ্রিক কিন্তু হয়ে যাচ্ছে। অন্যান্য ফেডারেশনগুলো কিন্তু তারা সেভাবে সিএসআর করছে না। ওরা স্পন্সর পায় না। অন্যরা যেমন এখন তো ক্রিকেটে হলো যে টাকা নিয়ে পারতেছে না, ফেরত দিচ্ছে। তো সেরকম তো স্পন্সর নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে ডেভেলপমেন্ট করার জন্য আপনি কি করা দরকার আপনি মনে করছেন? এটা বলে যারা এরকম স্পন্সর পায় না তাদেরকে স্পন্সর পাইয়ে দেওয়ার, বা এদের কর্মকর্তা, এমন কর্মকর্তা ইনভলভ করা দরকার যে স্পন্সর আনতে পারে। এটা কিন্তু কিছুই না। এটা স্পন্সর এমনি দেওয়া খুব সহজ, কিন্তু পাওয়া খুব কঠিন। আচ্ছা আচ্ছা, স্পন্সর যার হাতে আছে সে কিন্তু একেবারে এক কথায় উনি মুখে ইশারা করলে হয়ে যাবে। আমি এই বিষয়টি হাফিজুর রহমানের কাছে যাব। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাথে সম্পৃক্ত আছেন। তো আমরা কিন্তু ফেডারেশনগুলোর বর্তমান যে অবস্থা, যেটা হচ্ছে আসলে অনেকগুলো ফেডারেশন আছে যেটা হচ্ছে যে তাদের কার্যক্রম সঠিকভাবে চলছে না, সরকার থেকে একটা পৃষ্ঠপোষকতা পাচ্ছে, সেটাও কিন্তু তারা কিভাবে ব্যবহার করছে। আরেকটি বিষয় হচ্ছে অদক্ষ লোক এসে সংগঠনের রাজনৈতিক সাপোর্ট নিয়ে এখানে এসে জায়গা দখল করে থাকা। তাহলে এই বিষয়টিকে আসলে আমরা শুনেছি, আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে? আমি তো আপনাকে একটা কথা বলছি যে আমাদের
সবচেয়ে উপরের লেভেলে যিনি আছেন উনি চাইতে হবে যে আমি এই সেক্টরটাতে ডেভেলপ করব। আচ্ছা আচ্ছা, ধরেন স্পোর্টসের কথাই যদি বলি, স্পোর্টসের আমার এখানে দুজন অনেক অভিজ্ঞ এখানে আছেন। যদি আপনি অভিজ্ঞ লোকদের মতামত নেন, সেই অনুযায়ী একটা কর্ম পরিকল্পনা করেন এবং সেটা যদি অভিজ্ঞ লোক দিয়ে এক্সিকিউট করেন, এখন আপনি একটা ট্রেনিং করাবেন, সেই জন্য আপনার কোচ দরকার, যে কোচ কিচ্ছু জানে না, তার বেসিক ট্রেনিংও নাই, তাকে দিয়ে আপনি কি আশা করবেন? একটা প্লেয়ারকে যদি আপনি 16, 17, 18 বছরের ট্রেনিং করানো শুরু করেন, সে আপনাকে কি দিবে? সে তো গ্রামারই জানবে না। আচ্ছা, এখন যদি আপনার এরকম কোনো একাডেমি থাকতো এলাকায় এলাকায় এলাকায়, যেখানে আপনি 8 বছর 9 বছরের বাচ্চাদেরকে এনে যে কোনো গেমসে, ফুটবল হোক, ক্রিকেট হোক, ব্যাডমিন্টন হোক, সাইক্লিং হোক, সাঁতার হোক, শুরু করতেন, সে 17-18 বছরে গিয়ে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে চলে যেত, কারণ এই 7-8 বছরের একদম কন্টিনিউয়াস ট্রেনিং এ তাকে একটা লেভেলে নিয়ে যেত। কিন্তু আমাদের দেশে কি আছে? না। তাহলে মানে আপনি বলছেন যে একাডেমিক পর্যায়ে একটু গুরুত্ব দিতে হবে আপনার লোকাল পর্যায়ে নাকি? অফকোর্স, আপনার যে কোনো, আপনি ভালো স্টুডেন্ট হতে হলে আপনাকে পড়তে হবে। আচ্ছা, ভালো স্পোর্টসম্যান পেতে হলো সাকিব আল হাসান বা আশরাফুল ডেইলি বাসায় বাসায় জন্মায় না, এগুলো খুব ভাগ্যের ব্যাপার। আচ্ছা, কিন্তু এরা যে যেভাবে আসছে, এটা কিন্তু আমার ওয়ে না প্লেয়ার বানানোর জন্য। যে কোনো খেলার জন্য, ধরেন আমি ব্যাডমিন্টন নিয়ে বলতে পারি যে ব্যাডমিন্টনে যদি হাজার হাজার ছেলে মেয়ে খেলে, তার থেকে 10 জন 20 জন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে যাবে। কিন্তু এখন যদি খেলেই 20 জন সারা বাংলাদেশে, তাও শখে খেলে, তার থেকে আপনি কি স্ট্যান্ডার্ড আশা করবেন? আচ্ছা আচ্ছা, অর্থাৎ যে পরিকল্পনাটা প্লেয়ারদেরকে বের করে আনার জন্য দরকার, যেই পরিকল্পনা স্পন্সর নিয়ে আসার জন্য দরকার, পয়সা নিয়ে বসে আছে মানুষ স্পোর্টসে পয়সা দেওয়ার জন্য, এইটি একমাত্র সেক্টর যেখানে খুব অল্প পয়সা দিয়ে অনেক বেশি নাম হয়। আপনি দেখবেন বড় বড় রাজনীতিবিদরা এখানে ভিড়ে যায়, কেন জানেন? এখানে মজা আছে, এখানে মনের শান্তি আছে। আচ্ছা, দুইটাই পাওয়া যায়, এখানে সম্মানও পাওয়া যায়, মনের শান্তিও পাওয়া যায়, এই জন্য মানুষ এটার দিকে ফোকাস করে। তো আমার যেটা কথা সেটা হচ্ছে, আমাদের দেশে প্রেজেন্টারও নাই। আমি কি করতে চাই, গভর্নমেন্টের কাছ থেকে সেটা কেড়ে নিতে হবে, যে আমাকে এইটা দেন, আমি এইটা আপনাকে দিব। আচ্ছা আচ্ছা, আপনি কখনো শুনেছেন কেউ মিনিস্টারের কাছে গিয়ে জোর করে বলছে যে আমাকে এখন 1 কোটি টাকা দেন, আমি আপনাকে 10টা প্লেয়ার 5 বছর পরে দিচ্ছি? গভর্নমেন্টও চাই কি, আজকে আমি 1 কোটি টাকা দিব, কালকে আমার 3 জন প্লেয়ার ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে নিয়ে যাও। এটা এত সোজা জিনিসটা, এটা ম্যাটার অফ প্র্যাকটিস। আচ্ছা, এত সোজা না, দীর্ঘদিন একদম মন থেকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্ল্যানের আন্ডারে এক্সিকিউট করতে হবে, তাহলে আপনি প্লেয়ার পাবেন। দাদা মনে একটু যোগ করতে চাচ্ছে, দাদা যে বললো যে মানে সরকারের পক্ষ থেকে যে সাপোর্টটা দেওয়ার জন্য মানে সরকার প্রস্তুত আছে, কিন্তু আমরা সেভাবে নিতে পারছি না। আসলে আমরা কি কাজটা করছি সেটাই মানে বুঝাতে পারছি না। এই তো আসলে ব্যাপার, আমাদের স্টিয়ারিং যার হাতে, যেসব অফিসিয়াল আছে যাদের হাতে আছে, তারা ঠিক অত আন্তরিক না। আচ্ছা 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 আচ্ছা, আর একটা জিনিস বোধহয় আপনারা সবাই জানেন, এটা বোধহয় যে বাড়ির ভাতকে বোনের মোষ তাড়ানো যায়, এরকম লোক খুব কম। আচ্ছা আচ্ছা, সেরকম দেখতে হবে নিবেদিত প্রাণ। একসময় সাইক্লিং এর এসেছিল গোলাম রহমান, তিনি কিন্তু বেসিক্যালি খুব একটা ভালো সাইক্লিস্ট না, কিন্তু তিনি একবার টাকা পাওয়া গেল না, তখন এনএসসিবি, ন্যাশনাল স্পোর্টস কন্ট্রোল বোর্ড, আচ্ছা, নিজের পকেট থেকে পয়সা দিয়ে গেম করে, তারপরে অ্যাডজাস্ট করে না। আচ্ছা, এরকম কজন লোক, এই ধরনের মানসিকতা থাকতে হবে। আমি ভুলে যাব না হলে, খুব ভালো একটা পয়েন্ট। এই 5-6 জন লোক বা 10 জন লোক ফেডারেশনে আছে, আপনি কি আশা করেন এটা একটা ক্লাব যে সন্ধ্যার সময় আসবো, আড্ডা দিব আর প্লেয়ার বের করে ফেলবো? না। আচ্ছা, আপনি ডেডিকেটেড লোক নিচ্ছেন না কেন? আপনি আপনার সেক্রেটারি ফুল টাইম কেন নিচ্ছেন না? আপনার অন্যান্য লোক যারা আছে তারা ফুল টাইম কেন করবে না? করবে তখনই যখন সে বাইরে 2 লাখ টাকা ইনকাম করবে, ফেডারেশনে আসলো 2 লাখ টাকা পাবে, তখন সেটাকে প্রফেশনালি নিবে। প্লেয়ারদের মধ্যেও টাকার ব্যবস্থা করে দিবে, যাতে তারা খেলা ছেড়ে দিলে ওরকম 20 কোটি 30 কোটি টাকা ঘরে নিয়ে চলে যেতে পারে, সারা জীবন আরামসে থাকতে পারে। তার মানে জনাব হাফিজুর রহমান, আপনি বলছেন যে প্রত্যেকটা ক্ষেত্রে পেশাদারিত্ব আনতে হবে সম্ভবত? অবশ্যই। আজকালকার যুগ কোথায় চলে গেছে, একজন বোলার বা একজন ব্যাটসম্যান 6 মাসের বেশি বল করতে পারে না, বিকজ তার সব মুখস্থ হয়ে যায় অন্যান্য টিমের। আচ্ছা, এত বেশি ফুটেজ দেখে, এত বেশি মানে আজকে প্রফেশনালিজম চলে আসছে, সেই বোলারকে আবার নতুন টেকনিক অ্যাডপ্ট করে আবার নতুন করে বল করতে হয়, তাহলে একটা প্লেয়ারকে আউট করতে পারবে, আদারওয়াইজ তার বলে দেখবেন 4 ছক্কা। আমি আপনার কথা শুনবো, আমি একটু কামরুল ভাইয়ের কাছে যাচ্ছি। কামরুল ভাই, স্পোর্ট ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ এভরি ম্যান লাইফ, কিন্তু সেখানে হচ্ছে যে আমরা কিন্তু গার্মেন্টস সেক্টরে কিন্তু ওইভাবে কিন্তু বিষয়টিকে লক্ষ্য করছি না, যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ফ্যাক্টরিতে কিন্তু একটা স্পোর্টস ক্লাব বা একটা স্পোর্টস অর্গানাইজেশন থাকা কিন্তু দরকার, কিন্তু সেটা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করছি না। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? এই জায়গাটাই আমি বলতে চাচ্ছিলাম এবং এটাকে গুরুত্বও দিতে চাচ্ছিলাম। সেটা হলো এই যে আমি শুরুটা যেভাবে করেছিলাম, যে ধরেন বিটিএমসি
বিজিএমসিতে যেরকম ছিল, কিন্তু আজকে এই গার্মেন্টস সেক্টর আমাদের যে বর্তমানে বিজিএমইএ বিকেএমইএ এটা কিন্তু বিশাল সেক্টর। এবং আমরা 70-76 ভাগ 77 ভাগ ফরেন আর্নিংস করছি, এটা মালিকেরও বলে, আমরাও বলি, সরকারও বলে। তাহলে এত বড় একটা সেক্টরে আপনি দেখেন কোনো পৃষ্ঠপোষকতা নাই স্পোর্টস সেক্টরে, কিছু নাই। আপনি দেখবেন শুধুমাত্র কিছুদিন আগে ওই যে গানের একটা অনুষ্ঠান তারা করেছে, এবং মানে সিঙ্গার আইডল তারা তাদের থেকেই, শুধু এটা মানে শ্রমিকদের থেকেই করেছে, এটা আউটসাইড থেকে না। তো এখন আমি যে কথাটা বলতে চাইছি সেটা হলো এই বিজিএমইএ বিকেএমইএ, আমি বলবো না যে সব ইভেন্টসে তাদের করতে হবে, এটা আমি বলবো না, কিন্তু আমি অবশ্যই বলবো যে তারা অন্তত 2-4টে ইভেন্টসে তারা শুরু করতে পারে, তারা পৃষ্ঠপোষকতা করতে পারে, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে অন্তত 2-3টা সেক্টর একটা ডেভেলপ করবে। এটা একটা জায়গা হতে পারে। দ্বিতীয় আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে এখন যারা পৃষ্ঠপোষকতা করতেছে, ক্রিকেট করতেছে 80% 80% or more than that, আর অন্য সব সেক্টর ইভেন ফুটবল সহ আদার সেক্টরে 20%। তাহলে আপনার এইটার ভারসাম্য তো নেই। অথচ আমরা এমন এমন ইভেন্ট আছে যেগুলাতে কিন্তু আমাদের অর্জন খুব দ্রুত হবে, ইনভেস্টমেন্ট খুব কম হবে, তাহলে আমরা এগুলা কেন সিলেক্ট করছি না? আরেকটা জিনিস হচ্ছে কামরুল ভাই, যেটা হচ্ছে যে হাফিজ ভাই যেটা বলছিল যে স্পোর্টসকে যদি আমরা ডেভেলপমেন্ট করতে যাই সেখানে কিন্তু পৃষ্ঠপোষক দরকার। যারা পৃষ্ঠপোষকতা করছে সেখানে কিন্তু ইনপুট যা দিচ্ছে তার থেকে কিন্তু আউটপুটটা কিন্তু বেশি, কিন্তু প্রচারটা কিন্তু অনেক বেশি, কিন্তু অন্যান্য সেক্টর থেকে কিন্তু আর কি প্রচার করতেছে, সেটা তো যার যার ইন্টারেস্টে প্রচারটা করতেছে। এই প্রচারটা কিন্তু আমরা খেলে প্রচার হচ্ছে সেরকম ঘটনা না, এটা যার যার ইন্টারেস্ট থেকে শেষে প্রচার করতেছে। তো এই জায়গায় না আরেকটা জিনিস ভাই বলছে, এটা সঠিকই বলেছে যে আসলে এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা দরকার। আমরা দেখেন আপনার সরকার যখন বাজেট করে, সরকার একটা 5 ইয়ার্স প্ল্যান করে, এবং বিদেশেও বিভিন্ন সময় দেখবেন আপনার সমস্ত ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এডিবি বলেন, আমেরিকা বলেন, সমস্ত দেশগুলো তারা কিন্তু একটা শর্ট টাইম পরিকল্পনা করে, লং টাইম পরিকল্পনা করে, 5 ইয়ার্স করে, 10 ইয়ার্স করে, 20 ইয়ার্স করে। তো আপনি স্পোর্টসটাকেও আগায় নিতে হলে আপনাকে অন্তত সেভাবে একটা পরিকল্পনা, যে সুদূরপ্রসারী আমাদের একটা পরিকল্পনা, যে আমার টার্গেট গ্রুপ এখন কারা। ওকে, আমি যদি প্রাইমারি স্কুল ধরি, তাহলে প্রাইমারি স্কুলের তার বয়স কত, তার বয়স 6, 7, 8, তাহলে 8 থেকে 20-এ আমার কত বছর, 12 বছর লাগতেছে। তাহলে এই 12 ইয়ার্সটা আমাকে ধরতে হবে, 10 to 12 ইয়ার্স আমাকে ধরতে হবে, যে এই সময়টুকুই আমি তাকে আমরা ডেভেলপমেন্ট নিয়ে আরো কথা শুনবো, তার আগে আমাদের ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ওরিয়েন্ট ফুডের সৌজন্যে ছোট্ট একটা বিরতিতে। থাকুন আমাদের সাথে, প্রাণবন্ত আলোচনায় ফিরে আসবো খুব শীঘ্রই। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওরিয়ন ফুড টাইম স্পোর্টসের সাথে আছেন অত্যন্ত 3জন প্রিয় মানুষ। যেটা কথা বলছেন কামরুল ভাই, যে আমাদের সুদূরপ্রসারী একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। এটা সরকারের পক্ষ থেকে আসলে এটার প্রতি আমাদের মনে হয় টেক কেয়ার করা দরকার বলে আমরা মনে করছি। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? না, সরকার তো করবে, সেটা ঠিক আছে, কিন্তু সরকারের সাথে সাথে যারা স্পোর্টস নিয়ে চিন্তা করে, যারা স্পোর্টস নিয়ে ভাবনা করে, এবং যারা এটার সাথে ইনভলভ হতে চায়, তাদেরও এই জায়গাতে ইনভলভ হতে হবে। কিন্তু উদ্যোগটা হয়তো সরকার নিল, বা উদ্যোগ অন্য কেউ নিতে পারে, কেন আমাদের বিভিন্ন সেক্টরে অন্য ইভেন্ট গুলাতে কিছু কিছু জায়গাতে সরকারের বাইরেও তো বহু সংগঠন আছে যারা কাজ করছে। তো স্পোর্টস সেক্টরে কেন সরকারের বাইরে অন্যরা কাজ করতে পারবে না? কিন্তু আমি সরকারকে না করছি না, সরকার তো করবেই, এটা দেয়ার রেসপন্সিবিলিটিস এবং এটা দেয়ার ডিউটিস, এটা এই জায়গাটা আমার না নাই, কিন্তু আমি বলছি সরকারের পাশাপাশি অন্যরাও তো এগিয়ে আসতে পারে এই জায়গাটা। আমরা আশা করি অন্যরা এগিয়ে আসবে। জনাব মহিদুল ইসলাম দাদা, যেটা হচ্ছে যে বাংলাদেশের স্পোর্টসকে ডেভেলপমেন্ট করতে হলে নট অনলি ফুটবল ক্রিকেট, অল ওভার স্পোর্টসকে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যে যেমন আমাদের ক্রিকেট এবং ফুটবল একটা অবস্থান তৈরি হয়েছে, আমাদের অন্যান্য স্পোর্টসগুলোকে এখন ডেভেলপমেন্ট করার জন্য আমাদের কি করা দরকার? মূলত প্রথমেই আমি বলবো যে এদের যে হাল ধরে আছে যারা অফিসিয়াল, এদেরকে এখানে মনোনয়ন দেওয়া দরকার, এরকম যারা স্পন্সর আনতে পারে। মূল কিন্তু টাকা আপনার হাতে যদি থাকে তো আপনি যে কোনো হাতে টাকা থাকলে যে কোনো সময় আপনি করতে পারেন, কিন্তু তাদের টাকা নেই। প্রথমে আমাদের যে আলাপ হয়েছে তাতে বলা হয়েছে যে টাকা দেয় সেটা একটা গেমও হয় না।
যেমন আমার সাইক্লিং, আমেরিকার সাইক্লিং, ওই একটা রোড রেসই হয় না শুধু। আচ্ছা, আপনি মনে করছেন যারাই এখানে সম্পৃক্ত থাকে তাদেরকে ওইভাবে ফিনান্সিয়াল সাপোর্টটা দেওয়ার মতো সেই এবিলিটিটা থাকতে হবে। ওরা সাপোর্ট না, ওর খালি স্পন্সর আনবে, এনে দেওয়ার। হ্যাঁ, এনে দেওয়ার। এই তাদেরকে দেওয়া হয়, তারা নামমাত্র শুধু নাম সিগনেচার করে চলে যায় এরকম। আর এই গেল এক। 2 নম্বরে হলো যে প্রাক্তন যেসব ক্রীড়াবিদ আছে, মানে নোটেবল ক্রীড়াবিদ যারা গোল্ড মেডালিস্ট, সাইক্লিং গোল্ড মেডালিস্ট এরকম আছে, যে তাদেরকে খোঁজ নেওয়া এবং তাদের কাছে প্ল্যান নেওয়া। তারাই জানে এর হয়তো ওল্ড হ্যাগার্ড বলতে পারবেন আমি বুড়ো হয়ে গেছি, এখন নতুন এর যুগ এসে গেছে, কিন্তু বেসিক্যাল তো ঠিক আছে না। চেনে যে তেল দিতে হয়, এটা তো কিছু বলা যায় না। এই পথে যতগুলো ছেলে আসে এখন, যে নতুন সংগঠক, নতুন যে সাইক্লিং হয়েছে, ওদেরকে আমি বলি অনেক সময়, আমি তো থেকে পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে এই ডিগ্রি নিয়ে এসেছি, ফিয়াক, ফেডারেশন ইন্টারন্যাশনাল অ্যামেচার সাইক্লিং, আচ্ছা, সেখান থেকে। তো আমি বলি, বাবা এটা তেল দেন না, তেল দেবেন, এইসব দিয়ে থাকি। ও তো দেখা যায় যে 1 মাসের মধ্যে হয়তো ঠেকায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে হ্যাঁ, লো গিয়ারে চালায়, ওর কেউ ডিরেকশন দেওয়ার কেউ নেই। মানে আপনি মনে করছেন যে প্রশিক্ষকেরও যথেষ্ট অভাব আছে, সেইটাকে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। আমি একটু হাফিজুর রহমানের কাছে যাচ্ছি। হাফিজুর রহমান, যেটা হচ্ছে যে আসলে কামরুল ভাই বলছিল যে সুদূর প্রসারে আমাদের একটা পরিকল্পনা করতে হবে। বর্তমান সরকার কিন্তু নিঃসন্দেহে একজন ক্রীড়াবন্ধ সরকার, এবং ক্রীড়া ডেভেলপমেন্টের জন্য তারা কিন্তু ওতপ্রোতভাবে কাজ করছে। কিন্তু তো এই মুহূর্তে আমাদের কি করা যেতে পারে, সরকারকে আমাদের কি প্রস্তাব দেওয়া যেতে পারে? আপনি বলছেন সরকারের বাজেট আছে, কিন্তু আমরা সেটা নিতে পারছি না, কি করা যেতে পারে? আচ্ছা, সরকার বলতে কিন্তু আমরা একটা বিরাট একটা অংশ বুঝি। সরকার বলতে শুধু যে এনএসসির মাধ্যমে টাকা আসবে ফেডারেশনে 4 লাখ 5 লাখ টাকা ইয়ারলি, এইটি আমি মনে করি যে শেষটা। সরকারি সংগঠনের মধ্যে বিজেএমসি, বিটিএমসি, আগে আনসার, বিআরটিসি, বিজেএমসি, হ্যাঁ, অনেক ভালো ভালো স্পন্সর করতো, অনেককে চাকরি দিত আগে। একটা এত বড় আলোচনা নিয়ে বসছি, আমি যদি এখন আসি, আপনি স্পোর্টস ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে আসেন, ওইখানে লোকগুলা কি করছে, এলাকা কোনা কোনা থেকে আপনি তুলে আনেন, আনলে কত প্লেয়ার পান আপনি? হাজার হাজার পাবেন, ঠিক আছে? এদেরকে রাখবেনটা কোথায়? ওই ক্রিয়াপল্লীতে, ওই এনএসসিতে না রাখারও জায়গা নাই। ট্রেনিংটা করাবেন কোন মাঠে? আচ্ছা, মাঠ নিয়েও ঝামেলা। কোচ পাবেন কই আপনি? সাইক্লিং এ কয়জন কোচ বাংলাদেশে আছে? ফুটবলে কয়জন কোচ বাংলাদেশে আছে? যাবেন বিকেএসপি তে, ওইখানে সব অ্যারেঞ্জমেন্ট করা আছে, ওখানে ম্যানেজমেন্ট নাই। মানে আমার কথাটা হচ্ছে কি, সব জায়গায় একটা অব্যবস্থাপনা চলছে। আমি সেটা নিয়ে এটা নিয়ে কথা বলবো। আমি একটু এই বিষয় নিয়ে কামরুল ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। কামরুল বলছে যে অনেক নিডি ফ্যামিলি থেকে খেলোয়াড় উঠে আসছে, তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার। আমাদের দরকার যে একটা ইভেন্টগুলো সিলেক্ট করা। আচ্ছা, আপনার শুধু ফুটবল ক্রিকেট না, খুব কম পয়সায় এবং গ্রামে গঞ্জে, যে কথাটা বলা হয়েছে, এই জন্য আমি বলবো একটা ইভেন্টের জন্য নিড অ্যাসেসমেন্ট, একটা প্ল্যানিং, একটা ওয়ার্কশপ করা দরকার, সেমিনার করা দরকার, প্রোগ্রাম করা দরকার। আমরা আপনারা দেখেন প্রতিদিন দেখবেন কোনো না কোনো ডিপার্টমেন্ট, কোনো না কোনো সংগঠন, কোনো না কোনো বিষয়ে নিড অ্যাসেসমেন্ট প্রোগ্রাম করতেছে, ওয়ার্কশপ করতেছে, সেমিনার করতেছে, কিন্তু স্পোর্টস নিয়ে কয়টা করেছেন? আচ্ছা, বলেন, আপনি সাঁতার নিয়ে কয়টা করেছেন? আপনি সাইক্লিং নিয়ে কয়টা করেছেন? আপনি ওই যে ডিসকাস থ্রো নিয়ে কয়টা করেছেন? সুন্দর সুন্দর কথা বলছেন এইটা নিয়ে, কারণ আমাদের দেশে কিন্তু আমরা সেগুলো দেখছি না, কিন্তু এখন পর্যন্ত না, কেউ করে নাই। আপনি তো এইটা করা উচিত অন্তত, যে যেমন কিছু আছে ওল্ড, ঠিক আছে, ওনারাও থাকবেন, নতুন যারা আছে তারাও থাকবে, মাল্টি স্টেক হোল্ডার্স গ্রুপকে নিয়ে আপনি করেন সংগঠক। ওই প্রোগ্রামে আমি যেটাকে বলবো নিড অ্যাসেসমেন্ট ওয়ার্কশপ যদি আপনি করেন, সেই ওয়ার্কশপে আপনি যারা পুরাতন আছে তাদেরকেও আপনি দাওয়াত দেন, সংগঠক যারা আছে তাদেরকেও দাওয়াত দেন, এবং ক্রীড়াবিদ যারা তাদেরকেও দাওয়াত দেন, এবং যারা মানে পলিসি লেভেলে কাজ করে তাদেরকেও দাওয়াত দেন, সাংবাদিক লেভেলে যারা কাজ করে তাদেরকেও দাওয়াত দেন। তাহলে কি সবার আলোচনার প্রেক্ষিতে একটা নিড অ্যাসেসমেন্ট হয়ে যাবে একটা ইভেন্ট। তার মানে আপনি বলছেন যে আমাদের একটা সবাইকে মিলে একটা পরিকল্পনা তৈরি করতে এবং সেভাবে আমাদেরকে অগ্রগামী হতে হবে। হ্যাঁ, এবং ইভেন্ট ওয়াইজ নিড অ্যাসেসমেন্ট। আচ্ছা, ইভেন্ট ওয়াইজ আপনি যদি মনে করেন টোটাল স্পোর্টস কে নিয়ে নিড অ্যাসেসমেন্ট করবেন, হবে না। স্পেসিফিক ইভেন্ট ওয়াইজ যদি নিড অ্যাসেসমেন্ট আপনি যদি করেন, ওই ফাইন্ডিংস নিয়ে যদি আপনি কাজ শুরু করেন, আমি বলবো যে অন্তত 2-4টা ইভেন্টে আমরা দ্রুত কিছু রেজাল্ট পাবো। এবং আমরা বিশ্বাস করি ওনারাও নিশ্চয়ই আমার সাথে এটা একমত হবেন যে এইভাবে যদি আগানো যায়। সব ইভেন্ট দরকার নাই, আমি একেবারে সব শুরু করতে হবে আমাকে, মানে সকল ইভেন্ট আমি দুটোই শুরু করি, সেই দুটো সফলভাবে শেষ করি আমরা, সেটাই আর কি। তো কাবুল ভাষা আমি একটা মিনিট একটু অ্যাড করি। এছাড়াও কিন্তু আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন গুলো। ধরেন আমি ব্যাডমিন্টন কথা বলি, ব্যাডমিন্টন অনেক এক্সপেন্সিভ গেম।
এখানে ওই ইন্টারন্যাশনাল ফেডারেশন গুলো যেমন বিএসসি, ব্যাডমিন্টন এশিয়া কনফেডারেশন, ওনারা চায় আমাদেরকে শাটেল দেওয়ার জন্য, ওনারা চায় আমাদেরকে কোচ পাঠানোর জন্য, ওনারা চায় ওই জানেন আপনি, আমরা গত 2 বছর আগের কথা বলি, আমাদের এটা ছিল সাউথ এশিয়ান রিজিয়নের ট্রেনিং ক্যাম্প, মানে বাংলাদেশ হবে ট্রেনিং ক্যাম্প। এখানে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা থেকে প্লেয়াররা এসে 3 মাস 6 মাস দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নিয়ে গেছে। এই প্রশিক্ষক ছিলেন বিএসসির দেওয়া, শাটেল ছিল বিএসসির দেওয়া। এই প্লেয়াররা যে বাইরে থেকে আসছে এদের এভরিডে $60 করে খাওয়ার থাকার জন্য দিত। এতে দেখা গেছে আমরা এই টুর্নামেন্ট 6 মাস করার পরে 20 লাখ না 25 লাখ টাকা ফেডারেশনের ফান্ডে ঢুকেছে। আচ্ছা, ইটস এ গ্রেট সাপোর্ট। আমি যেটা মিন করতে চাচ্ছি, দেশে যেরকম অর্গানাইজিং দরকার, এট দ্য সেম টাইম বাইরে থেকে কিন্তু আনারও দরকার আছে। আচ্ছা, এবং আনার জন্য কিন্তু ওই রকম ক্যাপাবিলিটির লোক দরকার যে বাইরে কমিউনিকেশন করে। আপনি সালাউদ্দিন ভাইয়ের কথা চিন্তা করেন, প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, সে কিন্তু সব জায়গায় লিয়াজো মেনটেন করে। এই লোটাস কামাল সাহেবের কথা চিন্তা করেন, উনি আজকে কোথায় আছেন, কিভাবে সম্ভব? কারণ এরা ওই 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 রাস্তাও ঠিক রেখেছেন, লোকালিও এরা ডেভেলপ করার চিন্তা করেছেন। সো হোয়াট আই ওয়ান্ট টু মিন, পেছনে আসলে একটা কম্বিনেশনের ব্যাপার আছে, কম্বিনেশন ব্যাপার আছে। আমি একটু যোগ করতে চাই, লোটাস কামাল এবং হচ্ছে আপনি বলছেন যে আপনার সালাউদ্দিন, কিন্তু সেখানে কিন্তু পেশাদারিত্ব আছে, কিন্তু আপনার ফুললি পেশাদারিত্ব। কারণ আমরা যখন দেখবো যে আমরা আর্চারি ফেডারেশন যাব, আমরা যে গলফ ফেডারেশন যাব, গলফে আমাদের পেশাদারিত্ব, বাট হচ্ছে সাইক্লিং ফেডারেশন যাব, সেখানে যে সে কাজ করবে তার কিন্তু কাজের কিন্তু পেশাদারিত্ব দরকার, কিন্তু তাহলে কিন্তু সে কিন্তু আমি সেটাই তা না। এখন আমি একটা কথা বলি, সাইক্লিং ফেডারেশন এই ঘরের মালিক উনি দাদা ভাই ভালো বুঝবেন এই ঘর কিভাবে সুন্দর করা যায়, ডেকোরেট করা যায়। টিনের ঘর হলে যে খারাপ হবে নট নেসেসারি। দাদা মনে একটু যোগ করতে চাচ্ছে দাদা, যে এটা বললো যে হাফিজ ভাই যে আসলে মানে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের ওইভাবে ইয়ে করতে হবে, কাজ করতে হবে। আমি তার আগে এই যে প্রত্যেকটা জায়গাতে যে হবে, এই যে কালেক্ট করবে পয়সা, স্পন্সর যে নিয়ে আসবে, এর জন্য এ দরকার আপনার ওই মনোনয়ন দেওয়া ওই রকম লোক দরকার, যে নাকি হয়তো এই তিনি ব্যাডমিন্টন খেলতে জানেন না, কিন্তু ব্যাডমিন্টনের জন্য তার অন্তর আছে এবং সেই সেখান থেকে আপনি বলছেন যে খেলোয়াড় না হলে যে সংগঠক হিসেবে আমি ভালোবাসা হিসেবে আমি সেখানে আসতে পারি। আমি একটু ফুটবলের সংগঠক হতে পারে। আচ্ছা আচ্ছা, আমি একটু শেষ কামরুল ভাইয়ের কাছে যাব। কামরুল ভাই, আমাদের কিন্তু গানের যেমন আইডল হয়, আমরা কিন্তু গার্মেন্টস সেক্টর থেকে কিন্তু আমরা কিন্তু মানে খেলোয়াড় খুঁজে বের করার জন্য কিন্তু এই ধরনের একটা প্রোগ্রামের ব্যবস্থা করতে পারি, যে স্পোর্টস আইডল বের করা গার্মেন্টস থেকে। কিন্তু এই ধরনের একটা প্রোগ্রাম করলে ওখান থেকে কিন্তু আমরা কিছু ট্যালেন্ট কিন্তু খুঁজে বের করতে পারি। আপনি যদি বিষয় সম্পর্কে বলেন। আমি সেটা আগেও বলেছি, আপনি যখন ইভেন্টের কথা বলছেন তখন বলছি আর কি। যেহেতু বিজিএমইএ বিকেএমইএ এখন একটা বিশাল সেক্টর, এবং এটা আমাদের অর্থনৈতিক দিক থেকেও এখন এটা একটা মজবুত সেক্টর, এবং এখানে শ্রমিকদের ইনভলভমেন্টও অনেক বেশি, যেটা আপনি জানান প্রায় 40 লক্ষ এখানে শ্রমিক কাজ করতেছে। আর যদি এটার সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজ যদি আপনি যোগ করেন, তাহলে এই ফিগার বিশাল বিশাল। তো আমি বলতে চাইছি যে যারা এই ক্রীড়া সংগঠক অথবা সরকার অথবা সরকারের এই সেক্টরে যারা সম্পৃক্ত আছে, তারা বিজিএমইএ বিকেএমইএ এর সাথে কথা বলে 10টা 5টা 15টার দরকার নাই, যে তাদের সাথে আলাপ করে যে ঠিক আছে আমরা 2টা 3টা 4টা ইভেন্টে আপনারা পৃষ্ঠপোষকতা করেন এবং আপনাদের মাধ্যমে আমরা খুঁজে বের করব আমাদের সেটা শুরু করি না। আমরা ওই যে আমি বললাম যে যদি এইটা করতে আমাদের কি করণীয়, সেটার জন্য আমরা একদিন বসে নিড অ্যাসেসমেন্ট করি, তারপরে এবার আমরা কাজটা শুরু করি এবং তাদেরকে আমরা যদি ইনভলভ করতে পারি, তাহলে তো কিছু একটা অন্তত একটা দুটো ইভেন্ট তো আমরা ভালো পাবো এবং বাংলাদেশে কিছু ট্যালেন্ট হান্ট আমরা সেখান থেকে পাওয়ার আশা করছি আর কি। জনাব কামরুল ইসলাম এবং মহিদুল ইসলাম দাদা এবং হচ্ছে হাফিজুর রহমান, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে এবং খেলাধুলা সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, মোহনা জানাবে গোটা বিশ্ববাসীকে। খেলাধুলা করুন, টাইম স্পোর্টস দেখুন আর মোহনার সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকতে হবে সবাইকে। আল্লাহ হাফেজ।